হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। প্রচুর সকাল সকাল আজকে ঘুম ভেঙে গিয়েছে। গতকাল রাতে আসলে আমার ভালো ঘুম হয়নি। সচরাচর আমি সকালবেলায় খুব একটা ব্রেকফাস্ট নিয়ে মাথা ঘামাই না, তবে আজকে মনে হলো নিজের জন্য কিছু একটু খাবার বানাই। তাই জন্য রান্নাঘরে এসে সবার আগে আমি যেটা করলাম, ভালো করে খুঁজে দেখলাম যে সকালবেলায় নিজের জন্য কি বানানো যায়। তারপর দুটো রামেন, আমি ফ্রাইড রামেনের প্যাকেট খুঁজে পেলাম। তো সেই দুটোকেই আজকে ভাবছি একটু ম্যাগি স্টাইলে সুপি নুডলস বানাবো। ওর মধ্যে যা মশলাপাতি আছে আমি সেইগুলো দিয়ে একটুখানি ওই ম্যাগি স্টাইলে বানানোর চেষ্টা করছি। বেশ কয়েকদিন আগে কাঞ্চন দুটো ভিয়েতনামিজ নুডলসের প্যাকেট এনেছিল। ওগুলো আসলে ছিল ফ্রাইড নুডলস। তো একটা ডিম ফেটিয়ে নিয়ে ভালো মতো ভুজিয়া বানিয়ে নিলাম। তারপর কিছু সবজি আমি কেটে রেখেছিলাম, যেমন ওই বিনস, একটু লাল পেঁয়াজ, গাজর, সাথে কিছু চেরি টমেটো আমি কেটে দিয়েছি। তো সবকিছু ভালো মতো একবার টস করে নিয়ে তারপর দিয়ে দিলাম স্যুপের জন্য বেশ কিছুটা গরম জল। তো জলটা যখন একটু ফুটে এলো ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর স্বাদের জন্য একটু টমেটো কেচাপ দিলে যেমন একটা টক মিষ্টি স্বাদ আসে, তেমনি আবার রংটাও বেশ ভালো হয়। কাঞ্চন এই নুডলসের নতুন দুখানা প্যাকেট বেশ কয়েকদিন আগে আমাকে এনে দিয়েছে। ম্যাগির মধ্যে যেমন এক রকমের মশলা থাকে, আবার এর মধ্যে দেখলাম দুই রকমের আলাদা আলাদা মশলা রয়েছে। একটার মধ্যে রয়েছে চিলি ফ্লেক্স আর একটার মধ্যে রয়েছে সোয়া সস, আবার এক্সট্রা করে চিলি অয়েলেরও একটা প্যাকেট। তো যখন জলটা বেশ ভালো মতো ফুটে এলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম সোয়া সস আর চিলি অয়েলের মিশ্রণটা। বেশিক্ষণ লাগবে না, তাই আর ঝোলটা বাড়াচ্ছি না, জাস্ট একটু হাই ফ্লেমে। এরপর এই নুডলস গুলো আধা ভাঙা করে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর মতো সবকিছু ভালো মতো মিশিয়ে দিয়ে আমি এটাকে একটুখানি রেস্টে রাখবো। তাহলেই দেখবেন সুন্দর মতো এটা থিতিয়ে গিয়েছে আর নরম হয়েও যাবে। একদম শেষে নাবানোর আগেই আমি জাস্ট দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর গার্লিকের একটা মিশ্রণ ছিল সেটা। এটা অ্যাকচুয়ালি পাউডার ফর্মে রয়েছে। তো এটা দিতেই এত সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে কি বলবো। আর আমার তো নুডলস খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি নানান রকমের রকমারি নুডলস খুব ট্রাই করি। বেশ, এইবার সবকিছু একবার ভালো মতো মিশিয়ে নিলাম। ঝোলটা একটু শুকিয়ে আসার পর এখন জাস্ট আমি নাবিয়ে নেব। ঝটপট করে ব্রেকফাস্ট করে আমি আবার মিহিকে স্নান করাতে নিয়ে যাব, তার কারণ ওর আবার স্নানের সময় হয়ে গেল। বেলা 12টার আগে আজকে আমাকে ওকে স্নান সারতে হবে। আর আজকের ওয়েদারটাও দারুণ সুন্দর, জানেন তো, অনেক দিন বাদে এরকম সুন্দর একটা ওয়েদার এলো। যদিও বেশ 2 সপ্তাহ মতো আগে বেশ ভালোই গরম পড়েছিল, কিন্তু তারপর দেখুন সেই একই রকম আবার ওয়েদারে চলে এসেছে। গত কিছুদিন হলো আমি ভিডিও একেবারেই পোস্ট করতে পারিনি। আসলে কয়েকদিন হয়েছে জানেন তো আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, এমনি এমনি ভালো যাচ্ছে না বলা যায়। তাই ঘরের কাজ, রান্না বান্না, ভিডিও করা এই সব কিছু থেকে আমি একটু বিরতি নিয়েছিলাম। আসলে মাঝে মাঝে না কিছু করতে এমনি এমনি ইচ্ছে করে না। তো যেহেতু আজকে তেমন কোনো রান্না বান্না হবে না বাড়িতে, একদম সিম্পল চটজলদি হয় এমন কিছু রান্না বান্না করব। তো তার জন্য আমি ভাবলাম আজকে একটু সয়াবিন বানাই। সয়াবিন কারি খেতে আমার মোটামুটি লাগলেও কাঞ্চনের ভারী পছন্দের খাবার এটা, তাই ওর জন্য আমাকে মাঝে মাঝে সয়াবিন কারি বানাতেই হয়। ওদিকে আমি আলুগুলো ডুমুডুমু করে কেটে নিয়ে গরম জলে একটু ব্লাঞ্চ করে নিয়েছি। তারপর এদিকে সয়াবিনগুলো ভালো মতো সিদ্ধ করে নিলাম। যখন একেবারে টইটুম্বুর ফুলে নরম হয়ে এলো তখন একটা শাকনি হাতার সাহায্যে আমি ভালো মতো সবকিছু তুলে নিচ্ছি। তবে সয়াবিন যেহেতু বললাম কাঞ্চন খেতে ভালোবাসে, আমার অত পছন্দ না, তাই আমি এর মধ্যে যেটা করলাম ডিমটাও অ্যাড করব। 5টা মতো ডিম আমি নিয়েছি সিদ্ধ করে। তো আলু আর ডিম এখন নুন হলুদ মাখিয়ে সাদা তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, একটু লাল লাল হয়ে ভেজে তুলে নেব। তারপর ডিমগুলো তুলে নিয়ে বাকি ওই সয়াবিন আলু একই সাথে আবার ভেজেও নেব। আগের বেশ কিছু ভ্লগে দেখলাম আপনারা ওই যে কাঞ্চনের বস এসেছিল সেই জন্য জিজ্ঞাসা করেছেন যে ওনাকে যে আমরা কাঁচা মাছ সাশিমি খেতে দিয়েছিলাম সেটা কিভাবে উনি খেলেন এবং আমরা বা আমি ওগুলো খাই কিনা, সেটা নিয়েও আপনারা অনেকেই দেখলাম প্রশ্ন করেছেন। কাঁচা মাছের সম্পর্কে যদি কথা বলতেই হয় তবে আমি বলবো আমাদের দেশে যেমন আলু পোস্ত, ডাল, আলু চচ্চড়ি এগুলো ভীষণ পারম্পরিক একটা বাঙালিয়ানা খাবার, তেমনি জাপানের সুশি, সাশিমি এও জাপানিদের ভীষণ পছন্দের একদম খুব কাছের একটি খাবার। তাই সেই খাবারকে কিছুতেই আমি তুলনা করতে পারি না অন্য কোনো খাবারের সাথে। তবে আমি বলতে পারি সে স্বাদ খুবই ভালো। পুরোপুরি র মাছ সাশিমি
যার নাম, তো সেটাকে সোয়া সস আর ওয়াসাবির সাথে ভরিয়ে ভরিয়ে খাওয়া হয়। আর যেমন আপনারা প্রশ্ন করেছেন ওই কাঁচা মাছ আমি খেয়েছি কিনা, হ্যাঁ আমি বরাবরই কাঁচা মাছ সাশিমি খেতে ভীষণ পছন্দ করি। আগে যদিও প্রথম প্রথম ১-২ বার খেয়ে আমি একদম সহ্য করতে পেরেছিলাম না, তবে এখন আমার খুব ভালো লাগে। লাস্ট ৬-৭ বছর আমি সাশিমি সুশি খুব আনন্দের সাথে খাই। এবং জাপানে যত রকমের খাবার আছে, জাপানিজ খাবার, ওই যেমন রামেন, চাহান, তারপরে গিয়োজা, ওই ডাম্পলিং, তারপর সুশি, সাশিমি, সবকিছুর মধ্যে সবার ওপরের তালিকায় থাকবে আমার কাছে সাশিমি এবং সুশি। এদিকে দেখুন, কথা বলতে বলতে আমি সয়াবিনের মশলা ভালো মতো কষিয়ে নিয়ে ভাজা আলু আর সয়াবিন সাথে কিছু চেরি টমেটো সুন্দর মতো সব মশলার সাথে আবার কষিয়ে নিচ্ছি। আলুগুলো যেহেতু ভালো করে ভেজে নিয়েছি তাই এমনিতেই সিদ্ধ হয়ে আছে। আর এই যে সয়াবিন গুলো, এগুলো না আমাদের ওই নিউট্রেলা সয়াবিন নয়, তাই জন্য এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দেখতে বেশ বড় বড় মাংসের মতো হয়ে যায়। ওই কারণে এই সয়াবিনটা খেতে আমার কাছে ওই নিউট্রেলা সয়াবিনের থেকে বেশ ভালোই লাগে। সয়াবিন কারিতে মূলত তেল ঝাল একটু বেশি করে না দিলে ঠিক ব্যাপারটা জমে না। ওই সয়াবিনের ভেতরে যে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, ওই ছিদ্রর মধ্যে না অনেক মশলা এমনিতেই শুষে নেয়। তো এই কারণে একটু বেশি করে তেল ঝাল দিয়ে না রান্না করলে ব্যাপারটা ঠিক খেতে জমে না। তাই যেদিন একটু সয়াবিনটা রান্না করি সেদিন ভেবেই রাখি যে একটু রসিয়ে কষিয়ে রান্না করবো। সয়াবিন আলু ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি ভাজা ডিমগুলো দিয়ে একদম অল্প ঝোল দিয়েছি। নামানোর আগে জাস্ট একটু বাড়িতে বানানো গরম মশলা ছড়িয়ে দেবো। আপনারা আমার বাড়িতে বানানো গরম মশলার রেসিপি অনেকেই চেয়েছেন। আসলে বেশ অনেক দিন হয়ে গিয়েছে জানেন তো, বাইরে থেকে গরম মশলা কিনে এনে এখন আর আমি রান্নাতে ব্যবহার করি না। বাড়িতে একরকম আশাই ভুলে গিয়েছে ওই গরম মশলার গুঁড়ো। বাড়িতে যেহেতু বানিয়ে নিই, আর এই সতেজ সতেজ মশলা পেশার একটা যে স্মেল সেটা ভীষণ ভালো হয়। তো একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি বেশ অনেকটা পরিমাণ দারুচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, গোলমরিচ, একটু লবঙ্গ, সাথে বেশ কিছুটা জিরেও নিয়েছি। তো এর মধ্যে মশলার রেশিওটা খুব ভালো মতো লক্ষ্য করুন। এই দেখুন, যে দারচিনি আমি নিয়েছি এটা কিন্তু পরিমাণে বেশ অনেকটাই নিয়েছি। লবঙ্গ নিয়েছি সব থেকে কম, আর ঝাল আপনি যেমন পছন্দ করেন সেই রকমভাবে লঙ্কা নিতে পারেন। এই লঙ্কাগুলো যেহেতু ওই চাইনিজ লঙ্কাতে বেশ ঝাল, ওই কারণে আমি একটু কমই দিয়েছি। তো সবার প্রথমে একদম ড্রাই ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি। ভালো মতো গরম করে নিয়ে তারপর প্রথমেই দিয়েছি দারচিনি, আর দিয়েছি তেজপাতা, সাথে ওই শুকনো লঙ্কা। তারপর যখন ওগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে এলো, তারপর দিয়ে দিলাম ওই যে গোলমরিচ, ছোট এলাচ এবং লবঙ্গ। যেই মশলাগুলো একটু শক্ত সেগুলোকে চেষ্টা করবেন একটু আগে আগে ভেজে নেওয়ার। তবে মশলাগুলোকে ততটাই ভাজবেন যতটা ভাজলে মশলার রং সুন্দর থাকে অথচ সুন্দর রোস্ট হয়ে যায়। একদম শেষে দেবো যে গোটা জিরেগুলো রেখেছি ওইগুলো, আর এই যে দেখুন স্টার এনিস বা ওই যে তারাফল যেগুলোকে আমরা বলি, এগুলো না খুব অল্প পরিমাণে দেবেন। বেশি দিলে কিন্তু এগুলোর মধ্যে একটা স্ট্রং স্মেল চলে আসবে, তখনই গরম মশলার যে অথেন্টিক বাংলা ফ্লেভার সেটাই আর থাকলো না। তবে এই তারাফল বা স্টার ইনিস দিলেও চলে, না দিলেও চলে, না দিলে খুব একটা পার্থক্য বোঝার উপায় থাকে না। একটুখানি তারাফল নিয়েছি, সেই সাথে গোটা জিরেটাও এখন সবকিছুর সাথে মিশিয়ে দিলাম। এইবার এটাকে আরো একটুখানি রোস্ট করব। এই মশলা রোস্ট করার সময় সবসময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখা, তাহলে যেটা হবে হাতের মধ্যে কন্ট্রোল থাকবে। তো সবকিছু সুন্দর মতো রোস্ট করে নেওয়ার পর আমি ওই একই প্লেটে আবার সমস্ত মশলাগুলোকে নামিয়ে নিলাম। এগুলোকে এইভাবেই এখন রেখে দেব, যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তারপরে এগুলোকে আমি ওই মিক্সার গ্রাইন্ডার করে সুন্দর পাউডার বানিয়ে নেব। একটা এয়ার টাইট কৌটার মধ্যে রেখে যতদিন পর্যন্ত এই মশলা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত সুন্দর মতো ইউজ করা যায়। যাই হোক, গরম মশলা ওদিকে আমি ঠান্ডা হতে দিয়েছি, সাথে আমার সয়াবিন কারিটাও রেডি হয়ে গিয়েছে। আর আমি এই ফাঁকে একটুখানি পাতলা করে মুসুর ডালও বানিয়েছিলাম। আজকে মুসুর ডালটা একদম সিম্পল ওয়েতে বানিয়েছি। এখন যেহেতু একটু গরম গরম পড়ছে তাই এরকম পাতলা মুসুর ডাল খেতে খুব ভালো লাগে। সেই সাথে আমি একটুখানি পালং শাকও ভেজেছিলাম। দেখুন, আজকে পালং শাকটা বেশ অনেকটা পরিমাণে আমি ভেজেছি। এই যে খাবার দাবার রয়েছে, আশা করি আমার আগামীকালকে আর রান্না করতে হবে না। যাই হোক, খাবারগুলোকে আমি সুন্দর মতো পটে বেড়ে রাখলাম। একটু ঠান্ডা হলে তারপর এর উপরে ক্লিয়ার র্যাপ দিয়ে গুছিয়ে রাখবো। যে কদিন আমি অসুস্থ ছিলাম ওই কদিন জানেন তো আমি বাড়ি থেকেই বের হইনি। বাড়িতে আমি আর মিহি সুন্দর সময় কাটাতাম। তো আজকে যেহেতু শরীরটা একটু ভালো, তাই আজকে বিকালবেলায় আমরা দুজনে মিলে চারপাশে একটু হাঁটতে বের হব। গতকাল থেকে না আমার শরীরটা
একটু খারাপ, মানে একেবারে যে খারাপ তা ঠিক নয়, একটু খারাপ আছে, দুর্বল লাগছে শরীরটা। চোখ মুখ দেখে হয়তো বোঝাই যাচ্ছে যে আমি একটু উইক আছি আজকে। তো যাই হোক, আজকে তেমন কোনো কাজ আমি করব না, ঘরে থাকলে কি হতো, তাই জন্য ভাবলাম মিহিকে নিয়ে, সুন্দর ওয়েদার রয়েছে তাই একটু হেঁটে আসি। তো সেই উদ্দেশ্যে বাইরে আমরা হাঁটতে বেরিয়েছি। এখন তো জাপানে বসন্তকাল, চারিদিক ফুলে ফুলে ভরে গিয়েছে, কত রঙিন রঙিন ফুল, আবার তো চেরি ফুলেরও মৌসুম এটা, মানে সব মিলিয়ে একটা আনন্দ মুখর পরিবেশ এটা। আর আমরা একটা এরকম টাইপের রোড দিয়ে নামছি নিচে, মিহি শব্দ করছে মুখ দিয়ে করে। আর আমার সামনে এত সুন্দর একটা দৃশ্য রয়েছে, তা আপনাদেরকে না দেখা, সচরাচর সাদা রঙের ম্যাগনোলিয়া আমি দেখেছি, কিন্তু এখানে আসার পর আমি বেশ 2-3 রকম রঙের ম্যাগনোলিয়া দেখেছি। তো আমার সামনে এখন কি সুন্দর ম্যাগনোলিয়া রয়েছে, তো চলুন আপনাদেরকে একবার আগেই বললাম যে কি সুন্দর ফুলে ফুলে চারিদিক ভরা। প্রত্যেক সিজন ওয়াইজ জানেন তো আমাদের এই শহরটা সেজে ওঠে। জাপানের প্রত্যেকটা প্রিফেকচারে যে আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে, আর প্রত্যেকটা ওয়ার্ডের যে শহরগুলো রয়েছে, সেই শহরের পৌরসভা থেকে সমস্ত শহরকে সুন্দর করে সাজানোর দায়িত্ব নেওয়া হয়। এই টবগুলোতে দেখলাম কি সুন্দর অর্নামেন্টাল ক্যাবেজ বা ওই ফ্লাওয়ারিং কেল বলতে পারেন, এগুলো লাগানো হয়েছে। আর প্রত্যেকটা কেল ছোট বড় ধাপে ধাপে এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে অপূর্ব লাগছে। আর আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখছেন, তারা নিশ্চয়ই এই জায়গাটিকে চিনেই থাকবেন। এটি হলো সেই জায়গাটি যেখানে লাস্ট ইয়ার দুর্গাপুজো হলো। এখানে তো আমরা মাঝে মধ্যেই আসি সময় কাটাতে, ভীষণ সুন্দর একটি জায়গা। এই যে প্রতি গাছের শাখায় শাখায় কত সুন্দর রঙিন রঙিন ফুল ফুটেছে, গাছের ডালগুলোতে পাখিদের কিচিরমিচির। এই ফুলের গাছতলা দিয়ে যতজন মানুষ হেঁটে যাচ্ছে, প্রত্যেকের পায়ে ফুলের পাপড়ি মূর্ছা যাচ্ছে। সবাই কি সুন্দর মাঠের কোণের ওই বেঞ্চগুলোতে বসে বসে সুন্দর বিকেল কাটাচ্ছে। সবকিছু মিলিয়ে এই সময়টা এই জায়গাটাকে কেমন যেন এক সুতোয় বেঁধে দিয়েছে। ওই পাশেরটা যেমন দেখলাম সাদা রঙের, তেমনি আবার এটা দেখুন গোলাপি রঙের। আর এই গোলাপিটা না অন্য গোলাপিগুলোর থেকে আরেকটু আলাদা, দেখুন একদম সেই বর্ণের রানী কালার, যেটাকে আমরা বলি বাংলাতে রানী কালার, ঠিক ওই রকম আর কি, গাঢ় রানী কালার। ভীষণ সুন্দর দেখতে, প্রচুর লোকজন এসছে। তো আমার মিহি যথারীতি বাইরে এলেই ঘুমিয়ে পড়ে, তো আজকে ওদের ব্যতিক্রম নয়। ভীষণ সুন্দর লাগছে, আর নীল আকাশ, সব মিলিয়ে আজকের পরিবেশ একেবারে দুর্দান্ত। বাইরে আমি যখনই মিহিকে নিয়ে বের হই, ওই গরম গরম আর স্টলার যে সবসময় চলছে ওই ঝাঁকুনিতেও সুন্দর আরামে ঘুমিয়ে পড়ে। তবে জানেন তো, সবকিছু ঠিকঠাক থাকলেও আমার কিন্তু মাঝে মাঝে যখন শরীর খারাপ হয়, যখন আমি খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন আমার খুব মায়ের কথা মনে পড়ে। এই শরীর খারাপের দিনগুলোতে পাশে যেন মাকে পেলে অর্ধেক শরীর খারাপ এমনিতেই ভালো হয়ে যায়। আসলে এত দূরে থাকি, কেউ চাইলে আমার কাছে একটু আসতেও পারে না, আর আমিও ছুটে যেতে পারি না। তবে আমরা খুব শীঘ্রই দেশে যাব, মিহিকে নিয়ে আমরা এবার 3 জনে দেশে পাড়ি দেব। সেই অপেক্ষাতেই আমি এখন একটু একটু করে দিন গুনছি। তবে জানেন তো, বিদেশে থাকতে গেলে হয়তো অনেক সুবিধা আমরা পাই, তবে না মাঝে মাঝে এই যে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার যে বেদনা, সেটা আমাকে খুব কুড়ে কুড়ে খায়। শেষের 2 বছর, মানে ওই প্রেগনেন্সি থেকে এখন পর্যন্ত আমি তো খুব চাপের মধ্যে দিয়ে কাটাচ্ছি দিনগুলোকে। তো ভাবছি এইবার যখন বাড়িতে যাব, মায়ের কাছে আমি লম্বা সময়ের জন্য থাকবো। জায়গাটা আসলে নিজে নিজে এত সুন্দর, ঘন্টার পর ঘন্টা সময় এখানে কাটিয়ে দেব, তাও কোনো দ্বিধাবোধ হবে না এমন যেন মনে হচ্ছে। আর সত্যি পরিবেশটাও দুর্দান্ত, চারিদিকে এত বাচ্চারা, পাখিরা, কেউ কেউ আবার পেট নিয়ে বেরিয়েছে। ভীষণ সুন্দর সব মিলিয়ে আর কি। আর ফুরফুরে বাতাস বইছে। আর জানেনই তো আপনারা, এখানে পায়রা আছে প্রচুর, আর এখানকার পায়রারা না ওরকমভাবে ভয়ও পায় না। তবে পায়রাদেরকে এখানে খাবার খাওয়ানো নিষেধ। যাই হোক, দেখুন পরন্ত বিকালে এই যে সাফাই যিনি কর্মী রয়েছেন, উনিও পরিষ্কার করছেন ফুলের পাপড়িগুলোকে ঝাড়ুর সাহায্যে। তো চলুন, বিকেল যেহেতু হয়েই গেল, আমরা এখন বাড়ির দিকে যাই। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।